দেখছেন এটি নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুন নাহার জাকি এবং সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। দর্শক, আপনারা জানেন যে এই আয়োজনে আমরা ঘটনাবহুল নানা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি আমাদের একজন অতিথির সঙ্গে। যেহেতু আমরা ঘটনাবহুল একটি পুরো বছর পার করে ফেলব এবং সেই সাথে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের বিজয় এবং ট্রমা নিয়ে বাংলাদেশের নতুন একটি যাত্রা শুরু করেছে। একদিকে সংস্কারের আকাঙ্ক্ষা যেমন রয়েছে, অন্যদিকে দ্রুত নির্বাচনের তাগিদও কিন্তু রয়েছে এবং নতুন বছরে এগুলোই প্রধান লক্ষ্য হিসেবে দাবি করা হচ্ছে এবং সরকারি নীতি নির্ধারকরা জানাচ্ছেন ২০২৫ সালে হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষার সংস্কার এবং নির্বাচনের বছর। কেমন হতে যাচ্ছে ২০২৫ এ নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্টুডিওতে কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জহুরুল আহসান, SUP PSCG, সাবেক সহকারী পরিচালক, সেন্টার ফর হায়ার স্টাডিজ রিসার্চ, BUP। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমিও এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টের সকল দর্শককে এবং আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও। স্যার, আমরা বলছিলাম যে ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমরা একটা নতুন বছরে পদার্পণ করলাম, সেই সাথে নতুন আকাঙ্ক্ষাও। সামনের দিকে যেতে চাইলে আসলে পেছনের দিকে না তাকিয়ে পারা যায় না। যদি আমরা বিগত বছরের দিকে তাকিয়ে সামনের বছরটাকে মূল্যায়ন করতে চাই, সেক্ষেত্রে জনগণের প্রত্যাশা বা কেমন হবে, আপনার প্রত্যাশায় বা কেমন রাখছেন? ধন্যবাদ। প্রত্যাশা তো থাকবে একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ। তবে বিগত বছরে যে ঘটনাগুলো আমাদের এখানে ঘটে গেছে এবং বিগত ১৫ বছর বা তারও অধিক যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, সেখান থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এর পরিবর্তন এসেছে। তো এরকম পরিবর্তন কিন্তু 71-এ আমি না দেখলেও 90-এ দেখেছি, তারপর জরুরি অবস্থার সময় দেখেছি ২০০৭-এ, তারপরে আবার ধরেন যে ২৪-এ দেখলাম। তবে একটা কথা আমি বলবো যে এই যে প্রত্যাশা, এগুলো সাধারণ মানুষের কতটুকু তাদের জীবনযাত্রা বা প্রত্যাশায় অবদান রাখছে বা পরিবর্তন করছে। আমি যমুনার চরের ভাঙনের এলাকার মানুষ, সেই মানুষগুলো কিন্তু আমি এখনও দেখি তারা সাফার করছে। ওই যে চরের জমিগুলো, খাস জমিগুলো তারা জীবন ধারণের জন্য আবাদ করে করতো, জীবন ধারণ করতো, সেগুলো ওই ভূমি দস্যুরা বা সমাজের যারা বড় বড় শক্তিশালী লোক, তারা কিন্তু এখনও ওই দখল করার প্রবণতা বা সেই দখলেই রয়েছে। সেখান থেকে তারা মুক্ত হতে পারেনি, তাদের সেই সংখ্যা রয়ে গেছে। আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, এই আমার সাধারণ সৈনিকেরা এখনও তাদের ২,০০০ টাকা পেনশন ভাতা নিয়ে আন্দোলন করে যাচ্ছে, তাদের 1 র্যাঙ্ক 1 পে এগুলো করে যাচ্ছে। সো যে প্রত্যাশাটার কথা বললেন, সে প্রত্যাশাটা অবশ্যই থাকবে, একটা পরিবর্তন হোক, একটা সুখী, সমৃদ্ধ, উন্নত এবং গণতান্ত্রিক বাংলাদেশ হোক, আমরা চাই সবাই। কিন্তু এটার জন্য এলিট শ্রেণীর পাওয়ার স্ট্রাগল এবং সেই পাওয়ার থেকে স্ট্রাগল থেকে বের হয়ে একটা দলের কাছে না যায়, সেই সাধারণ মানুষগুলো যাদের কথা আমি বললাম, ওই আমার যমুনাচরের সাধারণ মানুষ, আমাদের সাধারণ সৈনিকেরা যেখানে আমি চাকরি করেছি, তাদের ভাগ্যের উন্নয়ন যেন হয়, সেই প্রত্যাশাটা আমি ব্যক্তিগতভাবে আশা করি আর কি, সেটা নতুন বছরে হোক। আপনার প্রত্যাশার সাথে জনগণের প্রত্যাশার নিশ্চয়ই মিল রয়েছে। আমরা যদি জানতে চাই যে বৈষম্য নিয়ে কাজ করছে সংস্কার কমিটি এবং একটি বৈষম্যহীন সমাজ করার জন্য কিন্তু এই ছাত্ররা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং জীবনও দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ ট্রমার কথাও আমরা বলছিলাম যে বেশ ট্রমা নিয়ে আমরা ২০২৫-এ প্রবেশ করেছি। চ্যালেঞ্জগুলো কি ২০২৫-এর? ২০২৫-এ যে চ্যালেঞ্জগুলো আসছে, আপনি জানেন যে ছাত্রদের আন্দোলনের কথা বললেন এবং সাধারণ মানুষের যে বৈষম্যের কথাটা বললেন, সেটা কিন্তু আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তরে বলে দিয়েছি যে এই যে স্ট্রাগলটা, এই যে পাওয়ার স্ট্রাগল বা একটা ক্ষমতার রাজনীতি যদি আমরা বলি এটাকে অন্যভাবে, তাহলে দেখুন যে এই ক্ষমতা স্থিতিশীল করার জন্যে বা কারো নিয়ন্ত্রণে রাখার জন্য যে আন্দোলন যদি এরকম হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনটা হবে না। চ্যালেঞ্জ ১ নাম্বার আমি বলবো, একটা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। ২ নাম্বার, এই যে এত বছর ধরে জনগণ শোষিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে ফ্যাসিবাদী সরকারের মাধ্যমে, সেই যে তাদের যে ক্ষোভ, হতাশা বা তাদের যে যে দাবিগুলো পূরণ হয়নি বা যেখানে তারা সাফারার হয়েছে, সেই জিনিসগুলো, সেই ইস্যুগুলোকে একটা সন্তোষজনক সমাধানে আনতে হবে। তারপরে রাজনৈতিক বিভিন্ন দলের যে এজেন্ডা বা যে ধরনের ম্যানিফেস্টো বা তাদের যে উদ্দেশ্যগুলো আছে, সেগুলোকে একটা সমতার ভিতরে ব্যালেন্সে আনতে হবে। এবং সর্বোপরি এখানে যে ফ্যাক্টরগুলো আছে, রাজনৈতিক দল,
নতুন অন্তর্বর্তীকালীন সরকার, তারপর সেনাবাহিনী, সেটাও একটা ফ্যাক্টর, এবং সাধারণ মানুষ ফ্যাক্টর, এবং আমাদের রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল কিছু ফ্যাক্টর আছে। প্রতিবেশী ভারত আছে এবং বিদেশি শক্তিরাও আছে, বিদেশি দেশ আছে, তো বিদেশি রাষ্ট্রগুলো আছে। তো সেগুলো মিলিয়ে একটা মানে ব্যালেন্স করে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসা, সেটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। আচ্ছা, আপনি বিভিন্ন রকম বিশ্বর কথা বলছিলেন, যে বিশ্ববাসীর কথা বলছিলেন এগিয়ে এসেছিল। আমাদের 2071 সালের দিকে যদি আমরা তাকাই, সেখানে 71 পরবর্তী কিন্তু বাংলাদেশকে সুগঠিত করার জন্য বিশ্ব এগিয়ে এসেছিল, এবং 2024-এর পরপরও কিন্তু আমরা বিশ্বের নানা সংস্থাকে আমাদের দেশে এগিয়ে আসতে দেখেছি। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বলেছেন যে বিশ্বের প্রতিটি সংস্থা আমাদের দেশকে পুনর্গঠনে এগিয়ে আসবে। আমরা বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা বলতে গেলে পুরো বিশ্বই আমাদেরকে সহযোগিতা করছে। এটা কি নতুন বাংলাদেশ বিনির্মাণে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, বিদেশি রাষ্ট্রগুলো যেমন আপনি বললেন যে 71-এ এসেছিল, বিভিন্ন ক্রাইসিসে এসেছে এবং এবারও এসেছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আন্তর্জাতিক সম্পর্ক বা রিলেশনে যেটা বলা হয় যে দ্যার ইজ নো ফ্রেন্ড, অনলি পার্টনার্স। অবশ্যই তারা অবশ্যই সহযোগিতা করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলোনিয়ালিজম যখন ফল হয়েছে, তারপর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো গড়ে উঠেছে, বিভিন্ন মানবতাবাদী সংস্থা বা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, পিস অর্গানাইজেশন, এগুলো হয়েছে। বাট তারপরেও জিও স্ট্র্যাটেজিক বা জিও পলিটিক্যাল অ্যাফেয়ারে বিভিন্ন দেশের বিভিন্ন উদ্দেশ্য থাকে। অনেক ক্ষেত্রে হিডেন এজেন্ডাও থাকে, অনেক ক্ষেত্রে ওভার্ট সেটাও থাকে। শক্তি প্রদর্শনের ব্যাপার থেকে, রিজিওনাল পাওয়ার ব্যালেন্সের ব্যাপার থেকে, ইন্টারন্যাশনাল পাওয়ার ব্লক থাকে। তো তাদের কিছু উদ্দেশ্য সেগুলো থাকতেও পারে, ঠিক আছে। বাট আমাদেরকে আমাদের সমস্যা সমাধান করতে হবে, এবং বিদেশি শক্তি বা বিদেশি দেশ, বিদেশি রাষ্ট্র যেভাবে আসুক, তাদের থেকে আমাদের নিজস্ব উন্নয়নের জন্য যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট, সেগুলোতে আমাদের সুবিধা বা আমাদের সাহায্য বা সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে। বাট এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা ইনডিরেক্টলি বা কোভার্টলি তাদের কোনো এজেন্ডার যাতে শিকার না হই। কারণ আপনি জানেন যে এখানেও একটা রিজিওনাল পাওয়ার পলিটিক্স আছে। ইন্ডিয়ান ওশনে ডমিনেশন করার জন্য চীনের স্বার্থ আছে, আমেরিকার স্বার্থ আছে, ইন্ডিয়ারও স্বার্থ আছে। সো তারা সে কারণে হয়তো বা তাদের কোনো এজেন্ডা নিয়ে যাতে আমাদের দেশকে এক্সপ্লয়েট করতে না পারে, বা আমাদের দেশের এই পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে আমাদেরকে ব্যবহার না করতে পারে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। বাট অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাদের কাছ থেকে আমাদের যে প্রয়োজনগুলো, সেগুলোতে তাদের সহায়তা নিতে হবে। অবশ্যই 2025-এর নানা ভাবনা নিয়ে আমরা আরও আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টে আজকের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টে। এবং আজকে আমরা 2025-এর ভাবনা নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আরও একবার মনে করে দিতে চাই কে আছেন। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, এসইউপি পিএসসিজি, সাবেক সহকারী পরিচালক, সেন্টার ফর হায়ার স্টাডিজ রিসার্চ, বিইউপি। স্যার, আমরা নানা ভাবনা নিয়ে কথা বলছিলাম 2025-এর। এখন যদি আপনার কাছে জানতে চাই যে দুর্নীতি বাংলাদেশে আদৌ কমানো সম্ভব কিনা। আমি কমানোই বলতে চাচ্ছি, কারণ একেবারে বন্ধ করা আসলে অচিরেই যাবে না। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে আমরা নানাভাবে ব্যবহার হতে দেখেছি বিগত সময়ে। এই সময়ে এসে জুলাই আগস্টের পরেও কিন্তু নানা রকম দুর্নীতির কথা শোনা যাচ্ছে। কিভাবে আসলে দুর্নীতি দমন সম্ভব? মানবিকতায় কি পারে দুর্নীতি কমাতে? কি মনে হয়? দুর্নীতি অবশ্যই যেটা বলেছেন যে আমাদের দেশে একটা বড় সমস্যা, এটা আমরা সবাই জানি, এবং আমাদের জিডিপি 2% সম্ভবত এটার কারণে ডাইলিউট হয়ে যায়। তো দুর্নীতি দমন এটাকে তো অল অন এ সাডেন আপনি বন্ধ করতে পারবেন না, কারণ এটা কালচারের সাথে ঢুকে গেছে। তো যেটা হচ্ছে যে যেখানে ফ্যামিলি থেকে সততা বা দুর্নীতি বিরোধী একটা চেতনা বা বোধ তৈরি হওয়ার কথা, সেখানে ধরেন যে আমাদের দেশে বিয়ের সময় মা জিজ্ঞেস করছে যে ছেলের উপরি আছে কিনা, বাবা নকল দিতে যাচ্ছে ছেলেকে পরীক্ষার হলে। সো কালচারালি এইভাবে আমরা এই দুর্নীতির সাথে জড়িয়ে গেছি।
এখন দমন করার জন্য বিভিন্ন ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে। একটা হচ্ছে যেটা হচ্ছে যে আপনার রিসোর্স যদি আপনার ডেফিসিয়েন্সি থাকে তখন দুর্নীতি আপনার সহজাতভাবেই স্প্রেড করে। তো প্রথমে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে এবং মানুষের যে চাহিদা বা মানুষের যে প্রয়োজন সেই রিসোর্সগুলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, মানে আমি বলি ইকোনমিক্সে একটা কথা আছে পারেটো অপটিমালিটি, মানে আপনার ধরেন যে 5টা বাসার প্রয়োজন, তো 5জন লোক আছে, যে 5টা বাসা যদি থাকে বা হাউস যদি থাকে তাহলে কিন্তু কেউ দুর্নীতি করে সাবলেট দিতে পারবে না আরেকজনকে বা প্রয়োজন হবে না। সো সেই মানে রিসোর্সে সেই পর্যাপ্ততা এনশিওর করতে হবে। তারপরে আরও আছে টেকনোলজিক্যাল ব্যাপার আছে। আগে যেমন ছিল অ্যানালগ সিস্টেমে অনেক সময় অনেক কিছু করা যেত, বাট এখন যদি আপনি টেকনোলজিক্যালি আপনার সেই ফ্যাসিলিটিস বা সেই যে জনগণের যে বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনগুলো থাকে সেগুলো যদি টেকনোলজি বেসড করা হয় সেটাও কিছুটা লাঘব করবে আর কি। তখন মানুষ কথা বা যেটা অ্যানালগ সিস্টেমের কথা বললাম সেই সময় যেরকম হতো সেই জিনিসটা প্রতিহত হবে। তবে সবচেয়ে বড় হতে হবে সেটা হচ্ছে মানুষের চেতনা, যে আমরা দুর্নীতি দুর্নীতি আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ বা আমাদের জীবনে যেভাবে প্রভাব ফেলছে এবং আমাদের সিস্টেম যেভাবে নষ্ট করে দিচ্ছে এবং একটা উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার পেছনে যে বাধা বা হিসাবে কাজ করছে সেটাকে প্রতিহত করতে হবে। এই চেতনাটা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, আগে নৈতিক শিক্ষা ছিল, এখন তো সেগুলো নেই আর কি। তো সেগুলো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে, কালচার চেঞ্জ করে, একটা ভাইব ক্রিয়েট করে মানুষের চেতনাকেও দুর্নীতি বিরোধী নিজের অবস্থানটাকে সংহত করতে হবে। কারণ আমরা নাগরিক হিসেবে কিন্তু আমরা নিজেরাও কিন্তু অনেক ক্ষেত্রে চাই না যে এটা যে সরকারি পদ্ধতি আসুক সে মাধ্যমে হোক। আমরা যে শর্টকাট করে কিভাবে আমি আগে যাব বা কিভাবে আমি অন্যের চেয়ে বেশি সুবিধা আদায় করব, এই যে কালচারাল একটা ফ্যাক্টর, সেটাকেও দীর্ঘমেয়াদী প্রসেসে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। যে শিক্ষা, কালচারাল মুভ, বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক স্লোগান, সেগুলোর মাধ্যমে মানুষের ভিতরে এই দুর্নীতি বিরোধী চেতনাটা ঢোকাতে হবে এবং সামাজিকভাবে বয়কটের একটা ব্যাপার আছে। আচ্ছা, সেই জিনিস 2025-এ কিন্তু অনেকে এবার সংস্কার এবং নির্বাচনের বছর বলছেন। এর কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন। বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে কিনা, কি মনে হয় আপনার? না, অবশ্যই ফিরে পাবে এবং আপনি ভোটাধিকার যদি না পায় তাহলে আবার আরেকটা 24 হবে, সেটাই। এবং দেখেছেন যে 15-20 বছর যাবৎ একটা আমাদেরকে যেভাবে আমাদের ভোটাধিকারকে নষ্ট করা হয়েছিল এবং এই গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, যে ভোটের যে একটা স্বচ্ছ প্রক্রিয়া, সেটাকে নষ্ট করা হয়েছিল, জনগণ একটা সময় মানিনি। এবং যে জিনিসটা আমি সবসময় বলি, বাঙালিকে অনেকেই ভীতু বলে, অনেকেই বলে, কিন্তু বাঙালি দেখেন একটা সময়ে বাঙালি সবসময় ঘুরে দাঁড়িয়েছে। আপনি 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 90 বলেন এবং 24 বলেন, বাঙালি কিন্তু একটা সময় ঘুরে দাঁড়ায়। সো এই ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার, এটার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। তারা সংস্কার করবে, সংস্কারের পরে তারা এই নির্বাচনটা দিতে যাচ্ছে। বাট এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। সংস্কার আমি করলাম, কিন্তু এই সংস্কার তো আমি আগে জরুরি অবস্থা 111-এর সময় আমি দেখেছি, আমি নিজে আই ওয়াজ পার্ট অফ ইট। কিন্তু এটাকে যদি আমি ধারণ না করি তাহলে কিন্তু, কারণ এই সংস্কারগুলোকে বাস্তবায়নের পর ধারণ করে এগিয়ে নিয়ে যাওয়া হবে রাজনৈতিক সরকারের কাজ। একদমই তাই। আমি বিষয় একটু আপনার সঙ্গে যোগ করতে চাই যে অনেক রাজনৈতিক দলই বলে থাকে যে নির্বাচনের পর যখন ক্ষমতায় চলে আসবে তখন হচ্ছে তারা সংস্কারের দায়িত্বটা নেবে। অনেক সময় দেখা যায় যে ক্ষমতায় আসার পর তারা সেইভাবে সংস্কারটা করতে চান না। এক্ষেত্রে যে বৈপরীত্য জনসাধারণের মাঝে দেখা যায় বা ক্ষোভ দেখা যায়, তার বিষয়ে আপনি কি বলবেন? না, সেটা হয়েছে, আগে তো আমিও উদাহরণ দিলাম, কিন্তু সেই চেতনাটা, এই জন্যে আমি বললাম যে আমি সংস্কার করে কিছু নিয়ম করে দিয়ে গেলাম, কিছু সিস্টেম চেঞ্জ করে দিয়ে গেলাম, কিন্তু সেই সিস্টেমটাকে পরবর্তী রাজনৈতিক সরকার যদি ধারণ না করে এবং সেটাকে যদি প্রমোট না করে, তাহলে কিন্তু এই সংস্কার শুধু কাগজে কলমে থেকে যাবে। বাস্তব জীবনে বা রাষ্ট্রের প্রয়োগিক ক্ষেত্রে কিন্তু সেটা তখন প্রতিফলন সেটা দেখা যাবে না। এই জন্যে সংস্কারটা করার সময় যারা রাজনৈতিক দল আছে বা রাজনৈতিক বিভিন্ন ফ্যাক্টরগুলো যেগুলো আছে সেগুলোকেও আপনার সঙ্গে নিতে হবে এবং তাদের মতামত এবং তাদের কনসেন্ট নিয়ে যদি এটা করা হয় তাহলে ভালো হবে। এবং একটা এখানে তো আর মানে কি বলে রুল বা আইন দিয়ে, তখন তো আইন তাদের হাতেই থাকবে। সো তারা যদি ভেতর থেকে এই চেতনাটা ধারণ না করে যে অনেক হয়েছে, আমরা অনেক সাফার করেছি এবং গত 15 বছর 20 বছরে আমাদের দেশে প্রত্যেকটা সিস্টেম নষ্ট হয়ে গেছে, তো
আর না, আমাদেরকে এর থেকে ঘুরে দাঁড়াতে হবে। সেই চেতনাটা ধারণ করে যদি সবাই মিলে সংস্কারটাকে করা হয় এবং পরবর্তী থেকে এটাকে প্রমোট করা হয়, তাহলে অবশ্যই ভালো কিছু হবে বলে আমি আশা করি। ভূ রাজনৈতিক বিষয়ে যদি বলতে চাই যে রোহিঙ্গা সমস্যা আমাদের কিন্তু বেশ বহুদিনের সমস্যা। আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এখনকার সময় কি হতে পারে সে বিষয়ে আপনার কাছে জানতে চাই, এবং পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে ভারত, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী দিনে বাংলাদেশের প্রভাব কি পড়তে পারে, কি মনে হয়? রাইট, আপনার প্রশ্নের দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে রোহিঙ্গা ফ্যাক্টর বা আরাকান আর্মির যে বিদ্রোহটা শুরু হয়েছে ওখানে, আরেকটা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশি বিভিন্ন রাষ্ট্রগুলোর সহযোগিতা আমরা কিভাবে এটা করতে পারি আর কি। দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একটা হচ্ছে যে রোহিঙ্গার ব্যাপারে বা আরাকান আর্মির যে টার্মোয়েলটা চলছে সেটা সম্পর্কে বলি। এখানে টার্মোয়েলগুলো অনেক ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর থাকে। মায়ানমার কিন্তু সামরিক শাসন চলছে আপনি জানেন, এবং এখানে 41টা ইনসার্জেন্সি আছে। তো এর মধ্যে রোহিঙ্গা বা আরাকান এই সেক্টরটা হচ্ছে একটু বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটি ইন্ডিয়ান ওশন, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া এই জোনের মধ্যে অবস্থিত। একটা জিনিস এই আন্তর্জাতিক ক্ষেত্রে মনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রে ইন্টারনাল ফ্যাক্টর কিন্তু ফুয়েল হয় হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে, এবং এই ফ্যাক্টরগুলো অনেক সময় বিদেশি বা প্রতিবেশী রাষ্ট্র বা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টরের কাছে হোস্টেজ থাকে। সো বাংলাদেশে এই সময়ে এই গণ্ডগোলটা বা এই আরাকান আর্মি যে বর্ডার কাছাকাছি এরিয়াগুলো যে দখল করে নিয়েছে বা বর্ডারটা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে, এটা কি শুধু এই সময়ে শুধু তাদের যে স্বাধিকার আন্দোলন সেটার কারণে, বা অন্য কেউ এটাকে ফুয়েল করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। একটু ছোট করে যদি স্যার ভারত রাশিয়া সম্পর্কে যেটা জানতে ভারত, রাশিয়া এবং অন্যান্য বলবো যে ইন্ডিয়ান ওশন হচ্ছে যে আগামী সেঞ্চুরির সবচেয়ে সম্ভাবনাময় এবং পাওয়ার সেক্টর আর কি, যেটা এটি মহান 1880 সালে বলে গেছেন, হুএভার উইল কন্ট্রোল দ্য ইন্ডিয়ান ওশন হি উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড। কারণ এখানে 6টা গুরুত্বপূর্ণ চ্যানেল আছে এবং 80% র ম্যাটেরিয়াল এটা দিয়ে যায়। এই কারণে এই ইন্ডিয়ান ওশনে একটা নিয়ন্ত্রণ বা আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য ইউএসেরও স্বার্থ আছে, ইন্ডিয়ারও স্বার্থ আছে, চায়নারও স্বার্থ আছে। কারণ চায়না চায় না যে এই ইন্ডিয়ান ওশনটা ইন্ডিয়ান ওশন হিসেবে প্রতিষ্ঠিত হোক। আবার ইন্ডিয়া চায় যে এটা তার নিজস্ব ব্যাকইয়ার্ড এবং এখানে তার আধিপত্যই থাকবে। আবার ইউএসের ইন্টারেস্টটা আছে এখানে যদি তার একটা পাওয়ার বেস বা একটা নিয়ন্ত্রণ থাকে তাহলে সে চায়নাকে কন্ট্রোল করতে পারে। কারণ মালাক্কা স্টেটটা আছে আপনি সিঙ্গাপুরের ওদিকে, তো এই মালাক্কা স্টেট যদি বন্ধ করা হয় বা কন্ট্রোল করা হয় তাহলে এটাকে বলে চায়নার লাইফ লাইন, 80% অয়েল যায়, তো চায়নাকে নিয়ন্ত্রণ করা যাবে। কাজেই এই সমস্ত বহির্বিশ্বের যে স্বার্থগুলো আছে সেগুলো থাকবেই, সেগুলোর ভিতর থেকে জিওপলিটিক্যালি আমাদেরকে বিভিন্ন ফ্যাক্টরের সাথে বিভিন্ন অ্যাক্টরের সাথে আমাদের স্বার্থ এবং আমাদের প্রয়োজন অনুযায়ী তাদের সাথে সম্পর্ক রেখে আমাদেরকে অবশ্যই আমরা বুঝতে পেরেছি স্যার। আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা 2025-এর নানা ভাবনা নিয়ে কথা বলছিলাম আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং নানামুখী চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা যেটা শুরুতেই বলছিলাম যে 2025-এ আমরা প্রবেশ করেছি, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে নিশ্চয়ই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন নতুন পদক্ষেপ দেখতে পাবো সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। আমরা নিশ্চয়ই অন্য কোনো পর্যায়ে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।